এখানেই তো ছিল সবাই, কোথায় গেল? বোধহয় রাজকুমারীকে দেখতে গিয়েছেন সবাই। এই তো আপনারা এখানে আছেন, আমি আপনাদের খুঁজছিলাম। কেন উপদেশ? খনার কি কিছু হয়েছে? হ্যাঁ দিদি, খনারই তো হয়েছে। সে কি রাজন? রাজকুমারী কি হয়েছে? ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে রাজপুরোহিত মশাই, খনার জ্ঞান ফিরে এসেছে। খনার জ্ঞান ফিরে এসেছে? এ তো খুব খুশির খবর। ঈশ্বরের অশেষ করুণা রাজন। তাছাড়া আমাদের সকলের প্রার্থনা তো ওনাকে শুনতেই হবে। রাজকুমারী খনা কোনো অপরাধ করেননি। মহৎ কাজে রাজকুমারী আহত হয়েছিলেন, দেশের রাজাকে বাঁচাতে গিয়েছিলেন। সাহসী মানুষের পাশে ঈশ্বর সর্বদাই থাকেন। দিদি, আজ অত্যন্ত আনন্দের একটা দিন। আমি আপনার কাছে একটা অনুমতি নিতে চাই। কিসের অনুমতি? আমি চাই আনন্দের এই দিনটা গোটা দেশের সাথে ভাগ করে নিতে। আমি ঠিক বুঝলাম না। আমি চাই সারা দেশের প্রজাদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করতে। ভালোই তো। এ তো অতি উত্তম প্রস্তাব। রাজকুমারী খনা যখন অসুস্থ ছিলেন তখন সারা দেশের মানুষ দুশ্চিন্তা করছিল। আজ যখন রাজকুমারীর জ্ঞান ফিরে এসেছে, তাহলে সেই আনন্দের ভাগীদার যদি সারা দেশের মানুষ হয়, এর থেকে আর বেশি কিছু আনন্দের নেই মহারাজ। না না দিদি, আপনার অনুমতি চাই, আপনি বলুন। আমি আর কি বলবো? সবাই যখন বলছেন এটা ভালো প্রস্তাব, তাহলে নিশ্চয়ই ভালো। না না রাজৌদি, রাজকুমারী খনার মঙ্গলই হবে। সারা দেশের মানুষের আশীর্বাদ ওর উপরে পড়বে। আপনাকে আর কষ্ট করে পুজোর আয়োজন করতে হবে না রাজৌদি। দেখুন, ভালো হলেই ভালো। আমার আমার খনাকে ভালো করে দাও মা, ভালো করে দাও। রাজকুমারীর জ্ঞান ফিরে এসেছে। খনার এই বিপদের জন্য আজ সমস্ত সিংহলবাসী যেখানে আমাকে দোষী ভাবছে, সেখানে তুই আমাকে এই খবর দিতে এসেছিস? হ্যাঁ, এসেছি। আমি যখন ছোট ছিলাম তখন আমি এক ছোট্ট মেয়েকে চিনতাম, যার বাবা সুমাত্রার গণ্যমান্য মন্ত্রীদের মধ্যে একজন ছিলেন। তুমি ভাবছো এসব কথা আমি তোমাকে আবার কেন বলতে এলাম? আমি তোমাকে তোমার ছোটবেলার কথা, তোমার বংশ পরিচয়ের কথা মনে করিয়ে দিতে চাই। আমরা সিংহলে মহারানীর সঙ্গে দুজনেই এসেছিলাম এখানে, কিন্তু এখানে আসার পর থেকে প্রতিনিয়ত তোমাকে যেভাবে অপমান সহ্য করতে হয়েছে, আমি তার এক বর্ণ সহ্য করতে পারছি না। আমি মহারানীর সঙ্গে এসেছিলাম তার একজন দাসী হয়ে, কিন্তু তুমি তা নও। তুমি এসেছিলে তার সখী হয়ে। এসব কথা আর ভেবে কি হবে বল? তোমার মনে আছে তুমি অনেক লেখাপড়া শিখেছিলে? তারপর বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার পূর্বেই স্বামী মারা গেল। সবাই আমাকে অপয়া বলে দোষ দিয়েছিল, তাই জন্যই তো আমাকে ওই শিকার সঙ্গে এই সিংহল রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমারই সুরক্ষার কথা ভেবে। কিন্তু কিন্তু ভাগ্য কই,
ওই সেতু আমার পিছু আজও ছাড়লো না রে। আমি জানি, আমি বিশ্বাস করি তুমি রাজকুমারীর কোনো ক্ষতি করতে পারো না, কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে ওরা তোমাকে আর এখানে থাকতে দেবে না। তোমাকে হয়তো এই দেশ ছেড়েই চলে যেতে হতে পারে। যেখানে যেতে হয় আমি যাব, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কিন্তু আমার খনা সুস্থ হয়ে উঠুক। আমি শুধু দেবীর কাছে প্রার্থনা করি ও যেন আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে। যাই, আমার খনামাকে দেখে আসি। দাঁড়াও, ওরা কি তোমাকে ওই ঘরে ঢুকতে দেবে? ওরা কি তোমাকে রাজকুমারীকে দেখতে দেবে? যা খুশি করুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমাকে যে খনার কাছে যেতেই হবে। আমি আমার খনাকে দেখবই, আমাকে যেতেই হবে। আবার সেই এক ঘটনা, আবারও আমার পরিকল্পনা বিফল। খনা সুস্থ হয় কি করে? এত বড় একটা আঘাতের পর খনা স্বাভাবিক সুস্থ হয় কি করে? সব ঠিকঠাক চলছিল, কিন্তু খনা সুস্থ হওয়ায় আবার মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে গেল। আর প্রতিশোধ এমন একটা মেয়ের জন্য এত আনন্দ করার কি আছে? এত উৎসব করার কি প্রয়োজন? মিষ্টি বিতরণ, তাও একটা মেয়ের জন্য। আমিও একসময় এদেশের রাজকুমারী ছিলাম, আমার জন্য কখনো এরকম আনন্দ করা হয়নি। আমি কি করে ভুলবো সেই দিনগুলো? সব সময় আমার নাম উপতিশ্বর পরে ভাবা হতো, সব কাজে আমি উপতিশ্বর পেছনে থাকতাম। এই বংশের জ্যেষ্ঠা কন্যা হয়েও আমাকে নিয়ে কেউ এত ভাবেইনি কখনো। আর খনা, তার জন্য দেশের রাজা রানী, দেশের সমস্ত লোক এত লাফালাফি করছে। এই কারণে, ঠিক এই কারণেই খনাকে আমি ঘেন্না করি। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ঘেন্না করি। সেই জন্মের পর থেকেই ওকে আমি সহ্য করতে পারি না। আমার সমস্ত পরিকল্পনা বারবার ওই মেয়েটা বিফল করে দেয়, কিন্তু এবারে আমি আর তা হতে দেব না, কিছুতেই না। খনা, খনা সুস্থ হয়ে উঠেছে না? আমি তোমায় বলেছিলাম না ঐশিকা, ঈশ্বর আছেন, দেখবে আমাদের খনা ঠিক সুস্থ হয়ে উঠবে। দেখেছো তো, খনা ঠিক সুস্থ হয়ে উঠছে। আমার খনা সুস্থ হয়ে উঠছে কৌরকি। আমার খনার আর কোনো বিপদ নেই, কোনো বিপদ নেই, কোনো বিপদ নেই কৌরকি, সব কোনো বিপদ নেই। আচার্য মশাই, জানেন আজকে কি হয়েছে? কি হয়েছে মেহের? আজকে আমি রাজপ্রাসাদে গিয়েছিলাম। তাই? জানেন রাজপ্রাসাদটা কি বিশাল, কত ঘর, কত উঁচু। মিহির, রাজপ্রাসাদে গিয়ে তুমি শুধু ঘরই দেখলে? জানেন আচার্য মশাই, যদি কেউ সেই রাজপ্রাসাদে ঢোকে আর বেরাবার রাস্তা না জানে, তাহলে সে বেরাতে পারবে না আর বেরাতে চাইবেও না। সে কি মিহির, তোমার এরকম কথা কেন মনে হলো? রাজপ্রাসাদটা খুব সুন্দর আর খুব বড়, তাই। ওই রাজপ্রাসাদের ভেতরে অনেক সুন্দর সুন্দর মানুষ থাকেন, তুমি তাদের কাউকে দেখোনি মিহির? হ্যাঁ আচার্য মশাই, আমি রাজা দেখেছি, রানী দেখেছি, আর মিহির? আর রাজকুমারীকেও দেখেছি। তুমি রাজকুমারীকে দেখেছো? দেখেছি আচার্য মশাই। কি দেখলে?
একটা বিশাল ঘর আর একটা সুন্দর বিছানায় একজন শুয়েছিল। আমি কাছে গেলাম, তার লম্বা কালো চুল, টানা টানা চোখ। তারপর দেখি রাজকুমারী চোখ বুজে শুয়ে আছে। তুমি কি করে বুঝলে যে ওই রাজকুমারী? আমি মায়ের কাছে রাজকুমারীর গল্প শুনেছি। রাজকুমারীরা নাকি খুব সুন্দর হয়, তাদের টানা টানা চোখ থাকে। ওই রাজপ্রাসাদে ছোটতে একজনই ছিল। আর আমি এও শুনেছি যে রাজকন্যাদের খুব সুন্দর সুন্দর বিছানা হয়। আমি রাজকন্যার কাছে গেলাম, তার ঘুম ভাঙালাম। সে কি? না না, রাজকুমারী তো অচেতন ছিল, তুমি তার ঘুম ভাঙালে কি করে? আমি তার জন্য একটা পদ্ম ফুল নিয়ে গেছিলাম। সেই ফুলটা তাকে দিতেই রাজকন্যার ঘুম ভেঙে গেল। মিহির, তুমি তুমি কি করেছো মিহির? খনার জ্ঞান ফিরে এসছে। তুমি কি কি বলছো মিহির? তার জন্য তো সবাই আমাকে কত আদর করলো। এমনকি রানীমা আমাকে এও বললেন যে তিনি নিজের হাতে আমাকে রান্না করে খাওয়াবেন। মিহির, মিহির, তুমি নিজেও জানো না তুমি কি করেছো। তোমাকে আমি যত দেখি তত অবাক হই মিহির। তুমি সত্যি জানো না তুমি আজ কি কাণ্ড করেছো। আমি কি করেছি আচার্য মশাই? তুমি সিংহলকে রক্ষা করেছো মিহির। আজ বুঝবে না, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে। তুমি অনেক বড় হবে মিহির, অনেক বড় হবে। তোমায় আশীর্বাদ করি, তুমি ভালো থাকো, ভালো রাখো। আমি আজ আসি আচার্য মশাই। এসো, সাবধানে যেও। সপ্তর্ষি মণ্ডল দূরে সরে যাওয়া তো ভালো লক্ষণ নয়, কিন্তু এ তো সম্ভবও নয়। চলো তো দেখে আসি। কে যে কোথায় লুকিয়ে থাকে সব নক্ষত্ররা জানে। দুটো নক্ষত্র হয়তো এবার মিলবে। কে যেন বলছে কানে কানে, খনা মিহির, খনা মিহির। দুজনের মধ্যে কোনো না কোনো যোগসূত্র তো আছেই। হয়তো এরা ভবিষ্যতে একসাথেই। কি জানি ঈশ্বর কি খেলা খেলছেন, কি তার ইচ্ছা। আমাকে ক্ষমা করো রানী। আমি তোমাকে কথা দিয়েছিলাম, প্রয়োজনে নিজের প্রাণ দিয়ে হলেও আমি খনার জীবন রক্ষা করব। পারলাম না। আমারই একটা ভুলের জন্যে আজ তোমাকে এই পরিবারে কত কথা শুনতে হচ্ছে। আমি সব জানি। তুমি আমাকে আজ যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে গ্রহণ করব রানী, মাথা পেতে গ্রহণ করব। শাস্তি কে পাবে গরুকে? তুই না আমি? তোর যেমন ভুল ছিল আমারও তো ভুল ছিল। তোমার ভুল? না না, তোমার তো কোনো দোষ ছিল না। ছিল গরুকে। আমি তোকে কত খারাপ কথা বলেছি বলতো, সেগুলো তো আমার অপরাধ। না রানী, তুমি কথাগুলো বলেছিলে একজন মায়ের জায়গা থেকে, আর মায়ের ব্যথাটা আমি বুঝি। তাই আমি তোমার বলা সব কথা আজ ভুলে গেছি, সব ভুলে গেছি। কিন্তু আমি তো বলতে পারছি না গরুকে। তুই তো সব সময় সুখে দুঃখে বিপদে আপদে আমার পাশে থেকেছিস, আমাকে সঙ্গ দিয়েছিস।
তোর থেকে আমি শিখেছি বিপদের সময় কি করে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয়। আর আমি তোকে এতগুলো খারাপ কথা বললাম। বিশ্বাস করো তুমি, তোমার বলা কথায় আমি সত্যি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। কারণ আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের খনা সুস্থ হয়ে উঠুক, আর কিছু না। আজকে যখন খনা সুস্থ হওয়ার পথে, তখন বলো না কেন আমরা পুরনো কথাগুলো মনে করে দুজনেই নিজেদের কষ্ট দেব? তুই আমায় ক্ষমা কর গৌরকে, আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা কর গৌরকে। আমার ভাই গেছে সেই জলদস্যুকে মারতে যে খনার উপর আক্রমণ করেছিল। আমি আর উপতিষ্য দুজনেই খনার জন্য চিন্তিত। আমরা খনার স্বাস্থ্যের প্রতি নজর রাখছি। আমরা সকলে খনার কথাই ভাবছি সব সময়। আর তোমরা নিজেরা নিজেদের দুঃখ নিয়ে বিলাস করছো। তোমাদের তো দেখছি ওর প্রতি কোনো নজরই নেই। ঐশিকা, তুমি তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো যার জন্য তোমার মেয়ের আজ এই অবস্থা। সেই কারণেই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমার মনে হয় না খনার স্বাস্থ্যের প্রতি নজর রাখার দায়িত্ব রানীকে দেওয়া যেতে পারে। যার নিজের মেয়ের প্রতি কোনো নজর নেই, তাই আজ থেকে আমি খনার উপর নজর রাখব। রাজবতী, ঈশ্বরের অশেষ করুণা যে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছিস। আমি সারাদিন ধরে ভগবানের কাছে তোর জন্যই প্রার্থনা করেছি। অবশেষে বোধহয় ভগবান আমার কথা শুনেছেন। গোটা দেশ আজ উৎসব করছে। উপতিষ্য প্রজাদের মধ্যে মিষ্টি বিতরণ করছে। আর তোমরা দুজন এখানে দাঁড়িয়ে দুঃখ পাচ্ছ কেন? তোমরা খুশি নও খনা সুস্থ হয়ে গেছে বলে? এতই যখন তোমাদের দুঃখ, তখন ওকে বিষ দাওনি কেন? বিষ দিয়ে মেরে ফেলো। ঐশিকা, তোমার মতিগতি তো বোঝা বেশ মুশকিল। তুমি না এই দেশের রানী, তুমি না মা? তুমি কেমন রানী কেমন মা সত্যি বোঝা যাচ্ছে না। তুমি সেই মহিলার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, তাকে সোহাগ করে জড়িয়ে ধরছো, যার জন্য তোমার মেয়ে আজ মৃত্যু শয্যায়। ছি, আমার তোমাকে দেখে দুটো কথা মনে হয় ঐশিকা। হয় তোমার মাথায় বুদ্ধি বলে কিচ্ছু নেই, আর না হয় তুমি এতটাই ধূর্ত, এতটাই চালাক যে তোমাকে ধরাই যায় না। তুমি নিজে ষড়যন্ত্র করে তোমার মেয়েকে। রাজবতী, আমি জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আর কি বলবো বলো? যার জন্য আজ গোটা দেশ দুশ্চিন্তায় আছে, তার সাথে তুমি যদি এভাবে ভাব ভালোবাসা বজায় রাখো, তাহলে তো এরকমই বলতে হয়। সে যদি এখনো নির্লজ্জের মতো এদেশে থেকে যায়, তাহলে তো কিছুদিন পর গোটা দেশের লোক আমার মতোই বলবে। আর তাই আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। ঐশিকাকে আমি খনার আশেপাশে ঘেঁষতে দেব না। আমি চাই না ওর জন্য এই বংশের কন্যার কোনো ক্ষতি হোক। খনাকে দেখার দায়িত্ব শুধু আমার। আজকের পর থেকে
না ঐশিকা খনার মুখ দেখবে, না ওর উপর নজর রাখবে। কথাটা যেন মনে থাকে।